সবাইকে শুভ সকাল। আজকে পলিমার সায়েন্সের নতুন একটি লেকচার নিয়ে আমরা এসেছি, সেই সম্পর্কে জানার চেষ্টা করব। আজকের যে লেকচারটি, সেই লেকচারটির নাম হচ্ছে থার্মাল বিহেভিয়ার্স অফ পলিমার, অর্থাৎ তাপ দিলে কি হবে বা তাপের ফলে সেটা কি ধরনের আচরণ দিবে, সেই বিহেভিয়ার নিয়ে আলোচনা করব। এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি যে হাই টেম্পারেচার, লো টেম্পারেচার, তাপ দিলে তো দৌড়াদৌড়ি ছুটি শুরু করবে পলিমারটা, মানে মলিকুল গুলো, তাই না? এটাই তো আমরা জেনে আসি যে পানিতেও যদি তাপ দেই তো পানির মলিকুল গুলো শক্তি লাভ করে তারা কিন্তু ছোটাছুটি শুরু করবে। তো চলো শুরু করা যাক। থার্মাল বিহেভিয়ার অফ পলিমার। সো ফার্স্ট অফ অল, থার্মাল বিহেভিয়ার অফ পলিমার বলতে কি বোঝাচ্ছে আমরা যদি এখানে দেখি, বলা হচ্ছে when heat is applied to the polymer some changes are formed. These changes of the polymer due to the temperature is known as thermal behavior of polymer. যে আমরা যখন হিট দিব তখন কিছু চেঞ্জ হবে। তো এখন যে সমস্ত চেঞ্জ সমূহ সাধারণত এই টেম্পারেচারের কারণে, তো সেগুলাকে আমরা বলতেছি থার্মাল বিহেভিয়ার অফ পলিমার। তো চলো কি কি হতে পারে থার্মাল বিহেভিয়ার গুলো। এখানে কিছু বিহেভিয়ার কনক্লুড বা কন্ডাক্ট করা রয়েছে। আমরা যদি দেখি প্রথম থেকে, সেটি হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ থার্মাল তাপ পরিবহন করবে কিনা। সেকেন্ডলি মেল্টিং ট্রানজিশন টেম্পারেচার, অর্থাৎ টিএম, যেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, যেটাকে আমরা টিজি বলছি। দিস আর অলসো ইম্পর্টেন্ট ফর পলিমার। এন্ড হিট সেটিং, এটা সম্পর্কে আজকে জানবো। থার্মাল এক্সপানশন বাড়বে কিনা, হিট অফ ওয়াইটিং আর হিট অফ অ্যাবজর্পশন এন্ড ফ্লামেবিলিটি। তো সবগুলো শেষ করা যাবে কিনা জানি না, আমরা চেষ্টা করব। নাও ফার্স্ট অফ অল, থার্মাল কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি শব্দটার সাথে আমরা পরিচিত, অর্থাৎ পরিবাহিতা, সুপরিবাহী। তো সেটার সাথে সামনে যেটা দিব, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, থার্মাল হলে থার্মাল। তো এখন থার্মাল কন্ডাক্টিভিটি বলতে তাপ পরিবহন করবে কিনা বলা হচ্ছে যে থার্মাল কন্ডাক্টিভিটি ইজ দ্য রেট অফ হিট ট্রান্সফার। তাহলে কি? রেট অফ হিট ট্রান্সফার ইন ডিগ্রি অ্যালং দ্য বডি অফ টেক্সটাইল ফাইবার বাই কন্ডাকশন। অর্থাৎ লোহার এক প্রান্তে তাপ দিলে আরেক প্রান্ত গরম হয়ে যায়, হয় না? বাট পলিমারের এক প্রান্ত তাপ দিলে অপর প্রান্ত গরম হয় না, তার মানে এটা হিট কন্ডাক্টিভ না। So the thermal conductivity of textile fiber depend much greater extent air entrapped within than its fiber conductivity. কি পরিমাণ বাতাস সে কানেক্ট করে ট্রাপড করে রাখছে তার। তো সেই কারণেই আমাদের শীতের দিনের ড্রেসের গুলো সাধারণত উল বা এই ধরনের হয়ে থাকে, অর্থাৎ যেটা থার্মাল কন্ডাক্টিভিটি যত কম সেটা আমরা ইউজ করে থাকি, অর্থাৎ ভিতরের তাপ বাইরে এবং বাইরের তাপ ভিতরে আসতে দিবেন। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটিতে কি, যে পলিমারের ভিতর দিয়ে তাপ পরিবহনের যে ক্ষমতা, সেটিকে আমরা বোঝাচ্ছি। সো এখানে যদি বলি যে হায়ার থার্মাল কন্ডাক্টিভিটি ইন্ডিকেটস দ্য ফাইবার ইজ মোর কন্ডাক্টিভ। উইন্টার সেশন লোয়ার কন্ডাক্টিভিটি ফাইবার দিস আর মোর সুইটেবল টু ওয়্যার। কেন? কারণটা হচ্ছে ওই যে তাপ ভিতরের তাপ বাইরে যেন না যায় এবং বাইরের তাপ ভিতরে যেন না যায়, সেজন্য আমরা করে থাকি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং থার্মাল কন্ডাক্টিভিটি। তো থার্মাল কন্ডাক্টিভিটি কি সেটা আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝলাম, যে তাপ পরিবহন করবে কিনা। নাও ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টরস আছে যেগুলো সাধারণত এই থার্মাল কন্ডাক্টিভিটিটাকে প্রভাবিত করে। ফার্স্ট হয়ে চলে আসতেছে আমাদের যে ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি। এই ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি সম্পর্কে আমরা জেনেছি অ্যামরফাসনেস এন্ড ক্রিস্টালাইন স্ট্রাকচার সম্পর্কে, যে ক্রিস্টালাইন স্ট্রাকচার হচ্ছে সুসজ্জিত অবস্থা, অ্যামরফাস হচ্ছে যে একটু এবড়ো থেবড়ো অবস্থা। সেখানে ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি বলতে বোঝায় যে কত পরিমাণ একটা পলিমারের ভিতরে 80%, 90%, 20% কত পরিমাণ সুসজ্জিত অবস্থায় আছে সেটাকে। তো এই ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি কিভাবে বলা হচ্ছে যে থার্মাল কন্ডাক্টিভিটি ডিপেন্ডস অন দ্য ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি। এ পলিমার with highly crystalline and watered structure will have higher conductivity than amorphous polymer. তো একটা পলিমার যেগুলো যে হাইলি স্ট্রাকচারড, হ্যাঁ, এবং ওয়াটার অর্থাৎ সুসজ্জিত, সেই ক্ষেত্রে তারা কিন্তু তাপটাকে পরিবহন করে। কিন্তু যে সমস্ত ফাইবার সমূহ সাধারণত অ্যামরফাস বা এবড়োথেবড়ো বা সুসজ্জিত নয়, তারা কিন্তু সাধারণত তাপটা পরিবহন করে না। কারণটা কিরকম? যখন সুসজ্জিত অবস্থায় থাকতেছে তখন এক প্রান্তে যখন একটা মলিকুল হিট হচ্ছে, তাহলে সেই মলিকুলটা হিট হতে হতে সামনেরটাকে আঘাত করছে। এইভাবে সাধারণত ইয়ের ক্ষেত্রে হয়ে থাকে আমাদের
যখন স্ট্রাকচার্ড অর্গানাইজড থাকবে তখন সেই ক্ষেত্রে, অর্থাৎ অ্যামরফাসটা বেশি মানে কম তাপ পরিবহন করে, বাট ক্রিস্টালাইনটা বেশি তাপ পরিবহন করে। ঠিক আছে, তাহলে ক্রিস্টালাইনিটি বেশি হলে হিট কন্ডাক্টিভিটি বাড়বে, থার্মাল কন্ডাক্টিভিটি বাড়বে। ডেন্সিটি অফ দ্য পলিমার, বলা হচ্ছে দ্য থার্মাল কন্ডাক্টিভিটি ইনক্রিজ উইথ ইনক্রিজিং দ্য ডেন্সিটি অফ দ্য পলিমার। আমার যদি ডেন্সিটি বা ঘনত্ব বা পুরুত্ব বাড়ে, তো সেই ক্ষেত্রে আমার কি হবে, আমার ডেন্সিটি বা ঘনত্ব বাড়লে আমার যে হিট ট্রান্সফারের ক্ষমতাটা সেটি বাড়বে। আর যদি না কম হয় ডেন্সিটি, তাহলে সেটি কিন্তু বাড়ছে না, হিট ট্রান্সফার তাহলে করবে না। ওরিয়েন্টেশন অফ চেইন সেগমেন্ট, আমার যে চেইন গুলো রয়েছে তারা কিভাবে রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার তাপ পরিবহন করবে কি করবে না সেটা বলা হচ্ছে। থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য পলিমার ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য পলিমার চেইন segment orientation. This is because thermal energy transport more efficient along with the polymer chain. So crystalline polymer have highly oriented chain segment and therefore they are higher thermal conductivity than amorphous polymer. কিরকম? এটা ক্রিস্টালাইন কন্ডিশন, খুবই সুসজ্জিত, চেইন গুলো ওরিয়েন্টেড, ফলে সেখানে কি তাপটা সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। বাট অ্যামরফাস রিজিয়নের ক্ষেত্রে কোনো ওরিয়েন্টেশন নাই, ফলে এই যে কন্ডাকশন হোক বা কনভেকশন হোক, যেভাবে হোক না কেন, তাপ তো যাইতে হবে, একটা থেকে আরেকটা যাইতে তার কিছু লস হয়ে যায়, ফলে এই তাপটা কিন্তু আর পরিবাহিত হয় না। স্ট্রাকচার, the cell size found polymer may also have an effect on the thermal conductivity. A smaller form of cell size tend to lower thermal conductivity. Most formed polymer have thermal conductivity values in water of about 10 times less than the same polymer. অর্থাৎ সেল সাইজ, আমরা কত ছোট ছোট অলিগোমার তৈরি করতে পারছি বা এই ধরনের, তো সেই ক্ষেত্রে যেটা হবে তাপটা তাহলে পরিবাহিত হতে পারবে না। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি পরিবহনের সত্যটাই বা সূত্রটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেটা যত বেশি ওরিয়েন্টেড সেখানে তত বেশি তাপটা পরিবহনের সুবিধাটা বা স্কোপটা বেশি, কারণ ওই যে মলিকুল গুলো একটা আরেকটার সাথে পাশাপাশি থাকছে এবং ফলে তাদের, বাট ইন কেস অ্যামরফাসের ক্ষেত্রে কিন্তু তারা সেভাবে সুসজ্জিত থাকছে না, ফলে মাঝখানে কিছু গ্যাপ থাকছে, এক মলিকুল থেকে আরেক মলিকুলে যেতে কিছু হিট লস হয়ে যাচ্ছে ইত্যাদি। ওকে, এগুলো গেল হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটির জন্য ফ্যাক্টরস যারা ইয়ে করে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াই উলেন ড্রেস আর মোর সুইটেবল দ্যান সেলুলোজিক ড্রেস, কেন? তো এটার উত্তর যদি আমরা বলি যে উল হচ্ছে একটা প্রোটিন ফাইবার, হ্যাজ লোয়ার থার্মাল কন্ডাক্টিভিটি দেন সেলুলোজিক ফাইবার। কিভাবে লোয়ার থার্মাল কন্ডাক্টিভিটি রয়েছে? আমরা জানি যে শীতকালে যেটার থার্মাল কন্ডাক্টিভিটি খুবই লোয়ার সেটাই আমাদের জন্য উপযুক্ত হবে। তো সেই ক্ষেত্রে উল কিভাবে লোয়ার থার্মাল কন্ডাক্টিভিটি শো করে? তো উলের যদি স্ট্রাকচার আমরা দেখি, মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা পাশে দেওয়া আছে যে অনেকটা খেজুর গাছের মতো। তো এই খেজুর গাছের মতো হওয়ার কারণে তাদের এখানে স্কেল ফরমেশনের কারণে তারা প্রচুর পরিমাণে বাতাস ট্রাপড করে রাখে, অর্থাৎ ভিতরে ফাইবার আটকানো থাকে, ফলে এটা অনেকটা ইনসুলেটরের কাজ করে, ফলে আমাদের যে তাপটা এখানে কি আটকে যায়, অর্থাৎ এটা তাপ পরিবহন করে না, অর্থাৎ ভিতরের তাপগুলো বাইরে আসতে পারে না এবং বাইরের গুলো ভিতরে প্রবেশ করতে পারে না, ফলে বডি হিটের কারণে আমাদের বডিটা গরম হয়, কিন্তু যখন বাইরে বেরিয়ে যায়, মানে বাইরে ঠান্ডা বাতাস আসে, তখন সেটা ভিতরে প্রবেশ করতে পারে না। সো এই কারণে আমরা সাধারণত উলেন ড্রেস সুইটেবল করি দ্যান সেলুলোজিক ড্রেসের থেকে। শুধু উলেন না, উলের থেকে যদি আরো কিছু লোয়ার কন্ডাক্টিভিটি থাকে তাহলে সেটা আমাদের শীতকালে পড়তে হবে। যে অনেক সময় দেখা যায় না যে একটা পলিস্টারের খসখসে এই পাতলা চিলতে পরে কেউ ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ কটনের হেভি মোটা ইয়ে পড়ছে, কারণটা কি? কারণটা হচ্ছে ওই পলিস্টারের চিলতে সেটি হচ্ছে তাপ কন্ডাক্টিভ না, অর্থাৎ ঢুকতেও দেয় না, বেরোতেও দেয় না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হোয়াই সিনথেটিক ড্রেস আর নট সুইটেবল ইন সামার এন্ড উইন্টার সিজন? সিনথেটিক ড্রেস সমূহ সামার এবং উইন্টার সিজনে সুইটেবল নয় কেন? কেন নয়? তাহলে এটাও আমরা থার্মাল কন্ডাক্টিভিটি দিয়েই অ্যান্সার করতে পারি। তাহলে কিরকম ভাবে অ্যান্সার করতে পারি চলো একটু দেখে নিই যে সামারে এবং উইন্টারে কি হবে আমাদের। সামারে ঘামবো, উইন্টারে ঠান্ডা লাগবে, তাই না? তো বলা হচ্ছে we know that the lower thermal conductivity fiber dresses are more suitable to wear. The value of thermal conductivity of synthetic fiber, polyester, nylon, etc. is higher than natural fiber.
থার্মাল কন্ডাক্টিভিটি ন্যাচারাল ফাইবার থেকে বেশি। ফলে কি? ফলে এটি তাপ পরিবহন করবে। As a result, the synthetic dresses are more conductive, hence the rate of heat transfer along body is very high. So in summer session, atmospheric heat is easily felt out. Winter session, at lower temperature of air is also affect the body synthetic fiber dresses. That's why the synthetic dresses are not suitable for summer and winter. কি ঘটনা ঘটতেছে যে এরা সাধারণত থার্মাল কন্ডাক্টিভ। তো থার্মাল কন্ডাক্টিভ হলে তাপ পরিবহন করবে। হলে সমস্যাটা কি? আমরা শীতকালে যখন ঠান্ডার গরমের জন্য কাপড় পরি তখন ভিতরের তাপ বাইরে চলে যাবে, বাইরের তাপ মানে বাইরের ঠান্ডা ভিতরে চলে আসবে, ফলে সেটি কার্যকর হবে না। গরমের সময় কি হবে? গরমের সময় একই ঘটনা ঘটবে, যে ভিতরের তাপ বাইরে এবং বাইরের তাপ ভিতরে চলে যাবে, অর্থাৎ বাইরের যে উষ্ণ মানে আবহাওয়া সেটা ভিতরে প্রবেশ করবে। ফলে আমাদের আলটিমেট যেটা উদ্দেশ্য গরমকালে ঠান্ডা থাকা এবং শীতকালে গরম থাকা, সেটি কোনোটাই এই দুটো ড্রেস অর্থাৎ সিনথেটিক ফাইবার দিয়ে হচ্ছে না। সেজন্য আমরা এগুলোকে অ্যাভয়েড করি। ওকে, নাও দ্য নেক্সট পেজেস আমি যদি দেখি, বলা হচ্ছে সিল্ক ফাইবার is warm in winter and cool in summer. সিল্ক কুল, সামারে কুল, আবার উইন্টারে বা শীতকালে গরম কেন? তো এটার একটু ব্যাখ্যা ট্যাখ্যা দেখি আমরা, চলো। বলা হচ্ছে যে থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য সিল্ক ফাইবার ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ দ্য রেট অফ হিট ট্রান্সফার অর কন্ডাক্টেন্স। The thermal conductivity is poor and specific heat is higher than the other natural fiber. Specific heat মানে হচ্ছে ওই ফাইবারটার 1 গ্রামকে গরম করতে যে পরিমাণ লাগে এরকমই। Thus silk is warm in winter and cool in summer. So due to the fact the common filament porous having the numerous vacuum spots acceptable according large quantity of air. কি হচ্ছে উইন্টারে সেটা কি হচ্ছে যে এটা যেহেতু থার্মাল কন্ডাক্টিভিটি কম, তাহলে সেটি তাপ পরিবহন করছে না, ফলে উইন্টারের ভিতরে যে তাপ সেটা ভিতরেই থেকে যাচ্ছে, গরম থাকছে। আর সামারে কি হচ্ছে, সেটিও তাপ পরিবহন করছে না, বাইরের যে তাপটা সেটাকে সে অ্যাকসেপ্ট করছে না, ফলে সেটি ঠান্ডা থাকছে। সেজন্য আমরা সিল্ক এবং উইন্টারে উল্টোটা হয়, যেটা একটু আগে দেখে আসলাম তার উল্টোটা। বলা হচ্ছে ইন amorphous region of polymer at lower temperature the molecules of the polymer say frozen state. যখন টেম্পারেচার কম থাকবে সেই টাইম, এই কি সমস্যা তোমাদের এই ক্লাসে এখন জয়েন করে একটু পর পর অ্যাটেন্ডেন্স করে চিল্লাচ্ছ, আশ্চর্য, কেউ দিয়ে দিও। সো বলা হচ্ছে যখন আমাদের অ্যামরফাস রিজিয়ন অফ পলিমার অর্থাৎ এব্রোথেব্রো কন্ডিশন থাকে at lower temperature, এটা সাধারণত ফ্রোজেন কন্ডিশনে থাকে, কোনো নড়াচড়া করে না। where the molecules can vibrate slightly but not able to move significantly, মুভ করতে পারে না। so this state is referred as the glassy state. তাহলে গ্লাসি স্টেট কোন স্টেট? যে স্টেটে মলিকিউল গুলো সাধারণত ভাইব্রেট স্লাইটলি করে বাট মুভ করে না, সেটাকে আমরা গ্লাসি স্টেট বলি, লোয়ার টেম্পারেচারে হয়ে থাকে। ইন দিস স্টেট দ্য পলিমার ইজ ব্রিটল। এই গ্লাসি স্টেটে পলিমার ইজ ব্রিটল মানে কি ভঙ্গুর, হার্ড and rigid analogous to the glass, মানে গ্লাসের নাই আচরণ। গ্লাস চিনি না আয়না, মানে এমনি গ্লাস। hence the name glassy state. The glassy state is similar to a supercooled liquid where the molecular motion is frozen state. The glassy state slow shows hard, rigid, brittle but analogous crystalline and solid molecular disorder as a liquid. Now, when the polymer is heated, the polymer chains are able to wiggle around each other, and then the polymer becomes soft and flexible, similar to the rubber. This is called the rubbery state. এখানে দুটি স্টেজের কথা বলা হয়েছে তোমাদেরকে, একটি হচ্ছে গ্লাসি স্টেট আর একটি হচ্ছে রাবারি স্টেট। At the lower temperature, when the amorphous region containing and molecules are not moving but they are slightly vibrating, in this condition অর্থাৎ মুভ করছে না বা গ্লাসের মতো ব্রিটল ভঙ্গুর, এই কন্ডিশনটাকে সাধারণত গ্লাসি স্টেট অফ দ্য পলিমার বলা হয়। নেক্সট যখন আমরা আরো তাপ দিব, যখন মলিকুল গুলো হিটেড হবে এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে, ফলে দিস ইজ বিকামিং লাইক লিকুইড, তো রাবারের মতো হবে, অনেকটা সফট এন্ড ফ্লেক্সিবল, মানে একেবারে লিকুইড হবে না। তো এই কন্ডিশনটাকে আমরা রাবারি স্টেট বলছি। লিকুইড তো হয়ে গেলে একেবারে লিকুইড হয়ে গেল, তাই না, মেল্ট হয়ে গেল। ওকে, তাহলে সেটিকে আমরা রাবারি স্টেট বলছি। Now, the temperature at which the glassy state কি করছে, glassy state make a transition rubbery state
ইজ কল্ড গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এই গ্লাসি স্টেট থেকে যখন মানে রাবারি স্টেটে যাচ্ছে যে টেম্পারেচারকে আমরা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বলছি। নোট দ্যাট দ্য গ্লাস ট্রানজিশন টেম্পারেচার only the amorphous region এর ক্ষেত্রে and crystalline region remains unaffected and glass transition is semi-crystalline polymer. ওকে, তো এখানে কিছু ফাইবারের থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে যেগুলো আমরা দেখতেছিলাম, মিলি ওয়াট পার কেলভিন, মাইক্রো কেলভিন দেওয়া আছে। এখানে সিল্কের 50, উলের 54, কটন, তারপর পলিস্টার, অর্থাৎ তাহলে সবচেয়ে কম কে আমরা সিল্ক দেখতে পাচ্ছি, তিনি সবচেয়ে কম। সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি পলিইথিলিন, মানে পলিথিন পরলে তোমার মোটেও গরম লাগাবে না, ঠিক আছে। ওই যে পলিস্টারের লুঙ্গি বলি না আমরা, পলিস্টারের লুঙ্গি কিছু পাওয়া যায়, ও শীতকালে জমে ঠান্ডা, ঠিক আছে। Now the question is that glass transition temperature. তাহলে what is glass transition temperature? আমরা পাশের একটা ছবি দেখব, বলা হচ্ছে গ্লাসি স্টেট যখন টেম্পারেচার দেওয়া হচ্ছে বাট মলিকুল গুলো হালকা ভাইব্রেট করছে, মুভ করছে না, এই অবস্থায় সেটি ব্রিটল, ভেঙে যেতে পারে, ভঙ্গুর, এই ধরনের কন্ডিশনটাকে গ্লাসি স্টেট বলছে। গ্লাসি স্টেট থেকে যখন আর একটু টেম্পারেচার দেওয়া হচ্ছে এবং মলিকুল গুলো মুভ করতে পারছে এবং সেটি মলিকুল গুলো সাধারণত একটু সফট হচ্ছে, পলিমারটা যখন একটু সফট হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বা গ্লাস ট্রানজিশন স্টেট, গ্লাসি স্টেট। ওকে, তো এইটাকে আমরা টিজি বলি। সাধারণত পলিস্টার ডাইং এর ক্ষেত্রে এই টিজিটা দরকার হয়ে থাকে, কারণ এই টিজিতে পলিস্টারটাকে ডাইটাকে ঢোকানো হয়। তো এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এক্সিট করে আরো করলে সেটি রাবারি স্টেট। রাবারি স্টেটকে আরো টেম্পারেচার দিলে সেটা ফ্লো, অর্থাৎ রাবার গলে ফ্লো হবে। এই ফ্লোটাকে আরো টেম্পারেচার দিলে সেটা ভিসকাস ফ্লো, অর্থাৎ লিকুইড হয়ে যাবে ফুললি, ঠিক আছে। এই হচ্ছে কন্ডিশন বা কথা। তো এখানে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা কাকে বলে? গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, গ্লাস স্টেটের কথা আমরা শুনেছি। বলা হচ্ছে এতে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার টিজি ইজ দ্য টেম্পারেচার above which the material changes from hard and relatively brittle glassy state into the various rubbery state as the temperature increase. So each polymer with the amorphous structure has its own unique glass transition temperature. তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা কি হচ্ছে, যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা গ্লাস স্টেট থেকে এক্সিট করে যে যখন গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা আসছে তখন সাধারণত ব্রিটল, এটি সাধারণত ব্রিটল হার্ড হয়ে থাকে। তো আরো টেম্পারেচার দিলে আস্তে আস্তে সেটি কিন্তু, অর্থাৎ গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, গ্লাসের যে কন্ডিশন, গ্লাসের যে অবস্থা সেটা ট্রানজিট করে নেক্সট প্রসেসে যাচ্ছে, যে টেম্পারেচার থেকে সেই টেম্পারেচারটাকে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বলে। যেমন পলিস্টারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার 70 থেকে 100, অর্থাৎ 70 থেকে 100-তে সে আচরণ করবে, ঠিক আছে। ওকে, দিস টেম্পারেচার সাধারণত ডিগ্রি অথবা ফারেনহাইট যেটাতেই মাপা হবে না কেন, ডিপেন্ডস অন কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্য পলিমার এন্ড বিফোর দ্য ইউজ অফ দ্য আইডেন্টিফাই অফ দ্য পলিমার্স। ক্রিস্টালাইন পলিমার এক্সিবিট টিএম, মেল্টিং টেম্পারেচার দেখায়, আর অ্যামরফাস সাধারণত জিটি দেখায়। সেখানে আমরা কিছু ভ্যালু দেখতে পাচ্ছি, যে টিজি নাইলনের 50 ডিগ্রি সেন্টিগ্রেড, পলিস্টারের 59 এবং পিভিসি 81 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই যে বললাম 70 ডিগ্রি, 70 থেকে সাধারণত টিজিটা শো করবে পলিস্টার, ঠিক আছে। অর্থাৎ ব্রিটল গ্লাসি অবস্থাটা আস্তে আস্তে নরমের দিকে যাচ্ছে। নেক্সট দেখি, তো এই ফ্যাক্টরস এফেক্টিং দ্য টিজি, এই যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, হার্ড ব্রিটল কন্ডিশন, এটাকে কোন কোন কি কি এফেক্ট করে এখানে যদি আমরা বলি দেখি, তাহলে প্রথমেই চলে আসতেছে কেমিক্যাল স্ট্রাকচার। তো কেমিক্যাল স্ট্রাকচারের ভিতরে আমরা যদি বলি মলিকুলার ওয়েট, আমরা মলিকুলার ওয়েট সম্পর্কে ধারণা আছে, ফার্স্ট লেকচারে পড়ে এসেছি। বলা হচ্ছে ইন দ্য স্ট্রেট চেইন পলিমার ইনক্রিজ ইন মলিকুলার ওয়েট লিডস টু ডিক্রিজ chain and in concentration, resulting decrease the free volume at include region and increase TG. তো এই ধরনের যদি মলিকুলার ওয়েট বেশি থাকে তাহলে সেটা টিজি ইনক্রিজ করবে। মলিকুলার স্ট্রাকচার বলা হচ্ছে যে ইনসারশন অফ বাল্কি ইনফ্লেক্সিবল সাইড গ্রুপ ইনক্রিজ দ্য টিজি ম্যাটেরিয়াল অফ দ্য মোবাইলিটি, অর্থাৎ যখন আমার মলিকুল গুলো মুভ করতে পারছে না, মুভ করতে পারলে তো সেটা গ্লাসি বা লিকুইডই চলে গেল, যতক্ষণ মুভ করতে পারছে না তখন কিন্তু সেটি মোবাইল হচ্ছে না, তখন কিন্তু সেটি মানে ব্রিটল, ভঙ্গুর এবং গ্লাসি স্টেটে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি সাইড গ্রুপ চেইন থাকে তো সেই ক্ষেত্রে এটি
স্ট্রাকচারটা কেমিক্যাল স্ট্রাকচার প্রভাবিত করে টিজি হতে, অর্থাৎ টিজি হয়ে যায়। কেমিক্যাল ক্রস লিঙ্কিং অর্থাৎ ইন কেস অফ ক্রস লিঙ্কিং ডিক্রিজ দ্য মোবাইলিটি, মানে ক্রস লিঙ্কিং যদি থাকে and leads to decrease the free volume and increase TG, তো সেই ক্ষেত্রে টিজিটা বেড়ে যায়। কিরকম? ক্রস লিঙ্কিং ডিক্রিজ মোবাইলিটি, মনে করো তুমি বিদেশ যাবার চাও কিন্তু তোমার বাড়ি প্রতি মায়া, দেশের প্রতি মায়া, ভাই বোন বউ ইত্যাদি, ফলে তুমি যেতে পারছো না। এই যে ভাই বউ বোন বাড়ি, এগুলো হচ্ছে ক্রস লিঙ্কিং, এগুলো তোমাকে মুভ করতে দিচ্ছে না। বাট তুমি যদি একা একা থাকতা তাহলে হয়তো তুমি চলে যেতে। পলিমারের ভিতরে এরকম মুভমেন্ট করতে দিচ্ছে না বা দিতে দেয় না সাধারণত ক্রস লিঙ্কিং এজেন্টস গুলো, ঠিক আছে, যার কারণেও কিন্তু আমাদের টিজিটা বেড়ে যায়। ওকে, নাও পোলার গ্রুপ। পোলার মানে পজিটিভ নেগেটিভ গ্রুপ এরকম। দ্য প্রেজেন্স অফ পোলার গ্রুপ ইনক্রিজ দ্য ইন্টারমলিকুলার ফোর্সেস, একটা মলিকুলের সাথে আরেকটা, এন্ড চেইন অ্যাট্রাকশন এন্ড কোহেশন লিডিং টু ডিক্রিজ দ্য ফ্রি ভলিউম এন্ড ইনক্রিজ ইন টিজি। তো তখন কি হয়, যদি আমাদের পোলার গ্রুপ থাকে তাহলে কি একটা ইন্টারমলিকুলার ফোর্স গুলো বেড়ে যায়, ফলে একটা আরেকটার সাথে আরো শক্তভাবে লেগে থাকে এবং ফলে টিজিটা আরো বেড়ে যায়। ওকে, এছাড়াও এডিশন অফ প্লাস্টিসাইজার, এটা আমরা সাধারণত যখন ম্যানমেড ফাইবার তৈরি করি তখন এ ধরনের প্লাস্টিসাইজার ইউজ করা হয়। তো এই প্লাস্টিসাইজারের ক্ষেত্রে আমি যদি দেখি, বলা হচ্ছে এডিশন অফ প্লাস্টিসাইজার ইনক্রিজ দ্য ফ্রি ভলিউম পলিমার স্ট্রাকচার। This result polymers in sliding past each more easily. As a result, the polymer chains can move around the lower temperature, resulting decrease the TG. তো এই ধরনের আমরা যদি এডিশনাল প্লাস্টিসাইজার ইউজ করে থাকি, এই সমস্ত প্লাস্টিসাইজার কিন্তু আমাদের টিজিটাকে কমিয়ে দিবে, লোয়ার করে দিবে। তাহলে মলিকুলার স্ট্রাকচার, মলিকুলার ওয়েট, কেমিক্যাল ক্রস লিঙ্কিং, পোলার গ্রুপ এগুলো কিন্তু বাড়াচ্ছিল, হ্যাঁ, প্লাস্টিসাইজার কিন্তু কমাচ্ছে। Water or moisture content, বলা হচ্ছে increase in moisture content leads to formation of hydrogen bonds with the polymeric chains and increasing with the distance between polymeric chains, and hence increase the free volume and decrease TG. তো moisture content সাধারণত যদি থাকে তাহলে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ড এবং পলিমারিক চেইন ইনক্রিজ হবে বিটুইন পলিমারিক চেইন, এবং সেটা কি করছে, ইনক্রিজ দ্য ফ্রি ভলিউম এন্ড ডিক্রিজ টিজি কমাচ্ছে। ইফেক্ট অফ এনট্রপি এন্ড এনথালপি, এনট্রপি এন্ড এনথালপির জন্য এখানে একটা ছবি দেওয়া আছে, যদি আমরা না বুঝে থাকি। এনথালপি হচ্ছে যে এনথালপি ইজ ডিনোটেড বাই এইচ এন্ড রেফার্স টু দ্য মেজার অফ টোটাল হিট কন্টেন্ট ইন ইট, কতটুকু হিট লাগবে। আর এনট্রপি হচ্ছে যে কতখানি অবস্থা গঠন করবে, বিশৃঙ্খলতা অবস্থা। এনট্রপি ইজ দ্য ডিনোটেড বাই এস এন্ড রেফার্স দ্য মেজার দ্য লেভেল অফ ডিসঅর্ডার ইন এ থার্মোডাইনামিক সিস্টেম। কিরকম বিষয়টা, যে একটা ঘরের ভিতরে সবগুলো জিনিস এলোমেলো হয়ে আছে, আর একটা ঘরের ভিতরে সবগুলো জিনিস সজ্জিত আছে, তাহলে এনট্রপি যদি আমরা বলি তাহলে ডিসঅর্ডার যেটা, অর্থাৎ এটা তো অনেক বেশি ডিসঅর্ডার অবস্থায় আছে, তাই না? আরেকটা হচ্ছে যে অনেক বেশি অর্গানাইজড কন্ডিশনে আছে, এটাকে বোঝাচ্ছে আমরা এনট্রপি বলতে। আর এনথালপি বলতে এক মলিকুল অর্থাৎ কন্টেন্ট, এই মেজার টু টোটাল হিট কন্টেন্ট, কি পরিমাণ হিট লাগবে পড়াতে। তো the value of entropy for amorphous material is higher and lower for crystalline material. If the volume of entropy is higher, then the value of TG is also high. তো এই ধরনের এন্ট্রপি যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে টিজিটা বৃদ্ধি পাবে, কারণ এন্ট্রপিটা বৃদ্ধি পেতে অর্গানাইজড হলে, সুসজ্জিত হলে এন্থালপি বৃদ্ধি পাবে। তো এখানে আমরা টিজি দেখলাম, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, অর্থাৎ যে টেম্পারেচারে সে গ্লাসের নিয়ে আচরণ করে। তো সেটার জন্য কিছু ফ্যাক্টরস দেখছিলাম আমরা, মলিকুলার ওয়েট, মলিকুলার স্ট্রাকচার, কেমিক্যাল ক্রস লিঙ্কিং, পোলার গ্রুপস, এডিশন অফ প্লাস্টিসাইজার ইত্যাদি, ওয়াটার ময়েশ্চার, এনথালপি এটসেট্রা। প্রেসার এন্ড ফ্রি ভলিউম, বলা হচ্ছে ইনক্রিজ ইন প্রেসার অফ সারাউন্ডিং লিডস টু ডিক্রিজ দ্য ফ্রি ভলিউম, আলটিমেট হাই টিজি। প্রেসার যদি বাড়ানো হয় তাহলে ডিক্রিজ হবে ফ্রি ভলিউমের এবং টিজি বাড়বে। আদার ফ্যাক্টর লাইক ব্রাঞ্চিং, alkaline chain strength, bond interaction, flexibility to the polymer, film thickness, এগুলো সাধারণত আমাদের টিজিটাকে বাড়িয়ে তোলে বা ফিডব্যাক ফেলে। ওকে, তাহলে এটাগুলো গেল টিজি নিয়ে কথাবার্তা। এখন আমরা চলে আসবো মেল্টিং টেম্পারেচার বা টিএম নিয়ে কথাবার্তায়। মেল্টিং টেম্পারেচার মানে কি, যে টেম্পারেচারে গলে যাবে, তাহলে টিজি অর্থাৎ যে টেম্পারেচারে সে গ্লাসি স্টেটে যাবে, সফট হওয়া শুরু করবে,
এবার সে টিএম এ অর্থাৎ মেল্টিং টেম্পারেচারে গলে যাবে। বলা হচ্ছে the temperature at which the polymer becomes melt or start to melt is called melting temperature. At this temperature, the fiber lost identity, converts into a viscous liquid and behaves like a molten glue and denoted by Tm. অর্থাৎ যে টেম্পারেচার আমরা টেম্পারেচার দিলে polymer becomes melt or start to melt গলে যাবে and called melting temperature. যেই টেম্পারেচারে ফাইবার lost their identity, তো পলিমার মনোমার গুলোকে ভেঙে দিলে তো তাদের আর আইডেন্টিটি থাকবে কিভাবে? ঠিক আছে। টেম্পারেচার lost identity converts to a viscous liquid এবং লিকুইড and behave like a molten something, molten globule হিসেবে কাজ করা শুরু করবে। ওকে, a melting temperature of fiber is loses its identity and convert into a viscous liquid. A melting temperature, the fiberglass also loses its strength and some molecules weight. ওকে, তাহলে টিএম হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচারে আমরা কি করতে পারছি, সেই টেম্পারেচারে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হবে, যে গলে যাবে এবং মলিকুল গুলো মুভ করতে পারবে। ওকে, আমরা যদি নেক্সট স্লাইড দেখি, এখানে একটা ডিফারেন্স দেওয়া আছে টিজি এবং টিএম এ। তো এখানে অনেকগুলো ডিফারেন্স আমি দেওয়ার চেষ্টা করেছি, যার যেটা ভালো লাগে সে সেটা করবেন এবং নোট করবেন বা বুঝে বুঝে পড়বেন, যে কয়টার পার্থক্য আপনি বুঝেন সে কয়টা পড়বেন। তা আমরা প্রথমটাতে দেখি, এখানে বলা হচ্ছে যে টিজি এন্ড টিএম, বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অ্যামরফাস ফেজ। টিজিটা সাধারণত গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা অ্যামরফাস রিজিয়নে যারা থাকে তারা শো করে থাকে। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্রিস্টালাইন ফেজ টিএম, মেল্টিং টেম্পারেচার, ইট ইজ সেকেন্ডারি ট্রানজিশন, it is primary transition, it involves a change phase from solid state to rubbery state, it involves to change phase from solid to liquid, অর্থাৎ মাঝখানে আর কোনো কথা নেই, সরাসরি একবারে লিকুইড। ওকে, below TG বলা হচ্ছে disordered amorphous solid with immobile molecules, ordered crystalline solid, and TG disordered amorphous solid in which the portion of molecules can wiggle around. ওকে, আর এখানে বলা হচ্ছে ডিসঅর্ডার্ড মেল্ট। তাহলে টিএম অর্থাৎ ডিসঅর্ডার্ড কখন হবে, যখন মেল্টিং হবে। ডিসঅর্ডার্ড এরা কখন হবে, যখন কি হবে, ডিসঅর্ডার্ড তখন হবে যখন এরা টিজির পরে ডিসঅর্ডার হওয়া শুরু করবে। তো এই হচ্ছে মোটামুটি পার্থক্য টিজি এবং টিএম এর। এখানে আরো নানা প্রকার পার্থক্য আছে, এতগুলো না দেখি তোমরা দেখে নিও। ওকে, তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবা যে টিজি এবং টিএম রয়েছে সাম পলিমার, যেমন নাইলনে টিজি 50, পরেরটা হবে টিএম, ওটাও টিজি হয়ে গেছে টিএম। হ্যাঁ, নাইলন 66 270, পলিস্টার 200 মানে 64 বা 70 থেকে 250, এখানে 69 দিয়েছে, পেট 59 থেকে 264, ট্রাইসিটেট, তারপর পিভিসি, প্যান, ঠিক আছে, পলিসিস্টেম, স্টাইরিন এক্সেট্রা আমরা এখানে দেখতে পেলাম। ঠিক আছে, তো চলো তাহলে আমরা কি কি দেখলাম, melting temperature, glass transition temperature. Now the heat setting. What is heat setting? Heat setting শব্দ দিয়ে কি বোঝাচ্ছে, যে হিটের মাধ্যমে সেটিং করা। তোমরা কামারশালায় কখনো গিয়েছো বা কামারশালা দেখেছো? কামারশালায় সাধারণত কি হয়, কামার সাধারণত যেটা করে থাকেন, আমাদের যে টেম্পারেচার দিয়ে তাই সে লোহাকে শেপ দেয়, বিভিন্ন আকারে শেপ দেয়, তাই না? তো আমাদের যখন ফাইবার গুলো, ম্যানমেড ফাইবার গুলো, পলিমার ফাইবার গুলো রয়েছে, তখন এই ফাইবার গুলো সাধারণত আমরা যখন ডাইং করি তখন বিভিন্ন টেম্পারেচারের ভিতর দিয়ে যাওয়ার কারণে এক এক সময় এক এক রকম বাড়ে অথবা কমে। তো এখন সেজন্য আমরা কি করি, যে এইটা যেন বেড়ে কমে না যায় সেজন্য তাকে ফিক্স করে দেই। ওকে, তো এই ফিক্স করার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হিট সেটিং। তো এটা কিভাবে ফিক্স করব, যেমন কামারশালায় যে লোহাটা আছে সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচারেই কিন্তু গলে,
এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারে একবারে সফট হয়। তো কামার কি করে যে ওইটাকে সফট করে বানানো শুরু করে, যেটা হবে সেটা পরবর্তীতে সে ঠিক করবে। অর্থাৎ একটা দা বানালা, অর্থাৎ বিলো মেল্টিং পয়েন্ট। এখন এই দাটা মেল্টিং পয়েন্ট উপরে না গেলে পর্যন্ত কিন্তু সেটি কি হবে, উপরে না যাওয়া পর্যন্ত কিন্তু সেটি গলবে না। এর নিচে মনে করো 1500 ডিগ্রি নিচে যতই করা হোক, কারণ 1500 ডিগ্রিতে সে ট্রিটমেন্ট করা হয়েছে। হিট সেটিং বলা হচ্ছে, হিট সেটিং ইজ দ্য হিট ট্রিটমেন্ট বাই হুইচ দ্য শেপ, রিটেনশন, ক্রিজ, রেজিস্ট্যান্স, রেজিলিয়েন্স এন্ড ডেন্সিটি are imported to the fibers. Okay, so heat setting is done before the temperature and dyeing, and dyeing এর বিপরীতে সাধারণত করা হয়, তবে dyeing এর আফটারও করা হতে পারে। উদ্দেশ্য কি বলা হচ্ছে, impact dimensional stability to remove the shrinkage of fabric, to decrease the crease of resistance, to increase elasticity and resilience। এগুলো বাড়ানোর জন্য সাধারণত আমরা হিট সেট করে থাকি। আমরা বিশেষ করে শ্রিঙ্কেজ ঠিক করার জন্য হিট সেট করে থাকি। টাইপস অফ হিট সেটিং, এখানে 3 প্রকার হিট সেটিং এর কথা বলা হচ্ছে, টেম্পোরারি, সেমি পার্মানেন্ট এবং পার্মানেন্ট হিট সেটিং। টেম্পোরারি হিট সেটিংটা হচ্ছে যে সে টেম্পোরারি হিট সেট হবে বাই রেগুলার ইউজ স্টিম পাস্ট কটন টেক্সটাইল, অর্থাৎ স্টিম পাস করে দেওয়া হয়। সেমি পার্মানেন্ট হিট সেটিং যেটি আমরা করে থাকি সাধারণত টিজির উপরে গিয়ে ট্রিটমেন্ট করে দেই। এবং পার্মানেন্ট হিট সেটিং, পার্মানেন্ট হিট সেটিং বলতে যেটা বোঝাচ্ছে যে একেবারে পার্মানেন্টলি ওটা ওয়াশ করব। ঠিক আছে, এখানে তো 3 প্রকার গেল। thermal behavior of synthetic fiber or structure changes due to the heat setting। তো হিট সেটিং এর ফলে কি ধরনের চেঞ্জেস আসবে বা কি হতে পারে সেটা আমরা একটু দেখি। আমি কিন্তু তোমাদের একটা উদাহরণ দিয়েছি যে পলিস্টারকে যখন 210 ডিগ্রি সেন্টিগ্রেডে ট্রিটমেন্ট করা হয়, হিট সেট করা হয়, তার মানে কি সে 210 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা শেপ পেয়ে গেল। এই 210 ডিগ্রির নিচে সে তাকে যত টেম্পারেচারই আমরা নাড়াচাড়া করি না কেন, সে কিন্তু কোনো প্রকার সাইজের চেঞ্জ হবে না, কারণ তার সাইজের চেঞ্জ আনতে গেলে ওই 210 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমাকে যেতে হবে। So thermal behavior of synthetic fiber or structural change due to the heat setting এর ফলে কি কি চেঞ্জ হবে বলা হচ্ছে। synthetic fiber mainly polyester and nylon consist long chain molecules and are held together by the interchain bonds। এক নম্বর ছবি শো করছে কি, show how to chains are irregular, distributed and random single fibers immediately alter spinning। The fiber are then stretched several times and their original length to the import and desirable properties, and fiber cruises oriented then। অর্থাৎ আমরা যখন হিট সেট করব তখন ফাইবার গুলো আরো বেশি ওরিয়েন্টেড হয়ে যাবে, সেটা এখানে বোঝানো হচ্ছে। ওকে, আমরা যদি দেখি যে নাও দ্য থার্মাল এক্সপানশন, তো এই থার্মাল এক্সপানশনটা কি, মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, বাড়া। তাপ দিলে যেন থার্মাল এক্সপানশনটা হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। বলা হচ্ছে থার্মাল এক্সপানশন ইজ দ্য টেন্ডেন্সি অফ এ ম্যাটার টু চেঞ্জ ইটস শেপ, এরিয়া, সাইজ and density in response to change the temperature, usually not cooking transition। When substance is heated, the molecules begin variable to move have, usually creating more distance between themselves। Substances will contact with you, increasing the temperature, usually within limited temperature। The relative expansion divided by the change in temperature is, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোএফিসিয়েন্ট লিনিয়ার থার্মাল এক্সপানশন, অর্থাৎ তাপের ফলে যে পরিমাণ বাড়ছে। তো এই কোএফিসিয়েন্ট থার্মাল এক্সপানশনটা যে কোনো দিকে হতে পারে, যে হাউ দ্য সাইজ অফ এন অবজেক্ট চেঞ্জেস, কি পরিমাণ চেঞ্জ হয়েছে সেটা আমরা বোঝাচ্ছি। তো এখন একটা বস্তুকে যখন আমরা তাপ দিব, সেটি নানা দিকে বাড়তে পারে, উচ্চতা বাড়তে পারে, লেন্থ বাড়তে পারে, ভলিউম বাড়তে পারে, পারে না? তাপ দিলে পারে না? অবশ্যই পারে। তো সেটার জন্য আমরা বিভিন্ন প্রকার কোএফিসিয়েন্ট ডেভেলপ করা হয়েছে, যেমন ভলিউমেট্রিক, তারপরে হচ্ছে ভলিওমেট্রিকের পরে লেন্থ লিনিয়ার হতে পারে। ঠিক আছে,
এখানে কিছু সূত্র দেওয়া হয়েছে, আলফা ইজ ইকুয়াল টু আলফা ভি ইজ ইকুয়াল টু 1/v, এখানে ভি দ্য প্রেসার হোল্ড অফ দ্য এক্সপানশন, ভি দ্য স্টেজ অফ দ্য ভলিউমেট্রিক এক্সপানশন। ঠিক আছে, লিনিয়ার এক্সপানশন অর্থাৎ এল বলা যখন পার্টিকুলার লেন্থ মেজার ডিএল বাই রেট অফ দ্য লিনিয়ার এক্সপানশন, অর্থাৎ লিনিয়ার ক্ষেত্রে কেসের ক্ষেত্রে হয়ে থাকে। এরিয়া এক্সপানশন যখন বলা হচ্ছে যে when thermal expansion is coefficient related to change to the material area and dimension to a change in temperature, it is fractional changes area and degree be ignoring. So Q is equal to 1 by dA by dt. So where area is the interest of the object and change in the area of the temperature. Area expansion হতে পারে ফুল এরিয়া। ঠিক আছে, এগুলো কি হতে পারে? এগুলো কি হতে পারে? থার্মাল এক্সপানশন, তাপের ফলে যে বৃদ্ধি প্রাপ্ত হয়। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে দুইটা থার্মাল এক্সপানশনে, যেমন রেল লাইন যখন চলে তখন সেটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে তুমি যদি হঠাৎ করে তোমার গ্লাসে গরম পানি রাখো তাহলে কি হবে? ফটাস করে ফেটে যাবে। আর কিছু এখানে